সেনা পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন অবরুদ্ধ এনসিপি নেতারা। হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি। আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ভাই ভাই সেফ সেফ। এই আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এনসিপির পদযাত্রায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান, রাতে ঢাকায় বিক্ষোভের ডাক। গোপালগঞ্জে হামলাকারীরা ছাড় পাবে না, সরকারের বিবৃতি। ন্যাক্কারজনক ঘটনার নিন্দা বিএনপি জামায়াতের। অকুতভয় আবু সাঈদের আত্মত্যাগের দিন। জুলাই শহীদ দিবসে গণ অভ্যুত্থানে বীরদের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজিন নাসিরুদ্দৌলা এবং রহমান রাশেদ। এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ শহর। আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা। এই পরিস্থিতিতে গোপালগঞ্জে রাত 8টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। বিকেলে সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছেড়েছেন অবরুদ্ধ এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র আওয়ামী লীগের দুর্গক্ষেত গোপালগঞ্জ। পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। এরপর দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ। এনসিপির সমাবেশের পর মঞ্চস্থলে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে পৌর পার্ক এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে সহিংসতা চালায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। পিছনে যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই ইট পাটকেল নিক্ষেপ করে বৃষ্টির মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে। ওইদিকেও যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং এদিকটাও হামলাকারীর অবস্থান রয়েছে। শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন। পুলিশের ধাওয়ায় অলিগলিতে ঢুকে পড়ে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার চেষ্টা চালায়। আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। এর এক পর্যায়ে গোপালগঞ্জে 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু নিষেধ অমান্য করে আওয়ামী লীগ কর্মীরা সহিংসতা চালালে অ্যাকশনে যায় সেনাবাহিনী। বেশ কয়েকটি এপিসি কার নিয়ে এগিয়ে গেলে পিছু হটতে থাকে সহিংসতাকারীরা। শহর জুড়ে সংঘর্ষ চলতে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে শেষ নয়, এক পর্যায়ে গোপালগঞ্জে জেলা কারাগারে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। পরে সেখানে অ্যাকশনে যায় সেনাবাহিনী। আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথসভায় হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন, এখানকার আসবাবপত্রগুলো ভেঙেছেন, এখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু তারা হামলা করেছেন। পরবর্তীতে এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। সকালে এনসিপির সমাবেশের আগে মঞ্চস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। বন্ধ করে দেয় গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা। এর আগে সমাবেশের পর এনসিপির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সময় নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতাদের এসপি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে এপিসি কারে জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, গোপালগঞ্জ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট দেখছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, সেখানে অবস্থান করছেন। এছাড়া আরও সহকর্মী অবস্থান করছেন। আমরা এই পর্যায়ে গোপালগঞ্জে নিয়ে যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে।
আরিফ, আপনি সারাদিনই সেখানে ছিলেন। এইমাত্র যেসব দর্শকরা টিভি সেট অন করেছেন তাদেরকে নিশ্চয়ই জানাবেন যে সারাদিন কি দেখেছেন, কিন্তু তার আগে এখন তো কারফিউ জারি হয়েছে এবং আপনার পেছনে এখনো মনে হচ্ছে যে পরিস্থিতি বেশ এখনো রণক্ষেত্রের মতোই মনে হচ্ছে। আপনার পিছের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন কি অবস্থা? সর্বশেষ আমরা 4 জনের মৃত্যুর খবর জানতে পেরেছি, এর বাইরে অন্য কোনো খবর আপনার কাছে আছে কিনা? না, এখন পর্যন্ত আজকের যে রণক্ষেত্র তৈরি হয়েছে, এখানকার যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ সব মিলিয়ে 4 জন মারা গেছেন, 4 জন নিহত হয়েছেন, এই তথ্যটি আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। এবং এর বাইরে ঠিক আহতের সংখ্যাটি কত এবং গ্রেপ্তার কতজন আহত হয়েছে সেই তথ্যটি এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে আমরা নিশ্চিত হতে পারিনি। এবং বলা যায় যে এখন পর্যন্ত যে আমি এখন যে জায়গাটিতে আছি ঠিক তার পাশেই যে এনসিপি আজকের এই পথসভাটি করেছিলেন। এবং তারপরে এই পথসভাটি যখন শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে আজকের যদি পুরো বিবরণটা আমরা বলার চেষ্টা করি, শুরু হওয়ার পরে সকালেই পুলিশের গাড়িতে হামলার ঘটনা কিন্তু এখানে ঘটে এবং 3 জন পুলিশ সদস্য আহত হয়। এবং এরপরে বিভিন্ন জায়গায় ছোট ছোট কিন্তু হামলার ঘটনাগুলো ঘটে। এবং দুপুরের পরে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখনও আসেননি, যখনই তারা আসলে প্রোগ্রামটি শুরু করলো, এখানকার স্থানীয় এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখান থেকে নানাবিধ বক্তব্য দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। সেই সময় কিন্তু এখানে দুপুরের পরই এখানে এক ধরনের যে হামলার ঘটনাটি ঘটে এবং চারদিক থেকে এখানে হামলা করা হয়। এবং তখনও তাদের সাথে যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে সেটিকে অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং এরপরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসে এবং হাসনাত সার্জিস এরা বক্তব্য দেয় এবং তাদের যে গোপালগঞ্জ কেন্দ্রিক তাদের আজকের এই পদযাত্রা এবং আজকের এই পথসভা, তারা এখান থেকে নানাবিধ তারা বক্তব্য তারা উপস্থাপন করেন। এবং তাদের পথসভাটি যখনই শেষ হওয়ার পরেই তারা যখন গোপালগঞ্জ মেন শহরে তারা উঠে একেবারে তাদের পথসভার পাশেই ঠিক তখনই তাদের ওখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সবাই কিন্তু সেখানে ছিল। এবং এরপরেই তাদেরকে এখানকার যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তাদেরকে এখানে আটকে দেয় এবং এরপরেই এখানে রণক্ষেত্র পরিণত হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ, সেই ঘটনাগুলো ঘটে। আমরা দেখেছি যে একের পর এক এখানে আহত যারা হয়েছেন তাদেরকে দ্রুত রিক্সায় করে হসপিটালে নিয়ে যাওয়া এবং নিথর দেহগুলো কিন্তু আমরা এখানে কয়েকটি নিথর দেহ আমরা দেখেছি। এরপরে এখানকার যে অলিগলি রয়েছে সেই অলিগলিগুলোতেই আমরা দেখেছিলাম যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা সেগুলিতে অবস্থান নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং একটা পর্যায়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এনসিপির তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আরিফ, একটু থামাতে হচ্ছে আপনাকে, কারণ আমরা এইমাত্র আমার প্রডিউসার আমাকে জানালেন যে খুলনায় খুব সম্ভবত এনসিপির নেতারা এর মধ্যে ঢুকে গেছেন। আমরা শুনছিলাম যে তারা সেখান থেকে খুলনার দিকে যাবেন এবং এখন আমরা ছবি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে খুলনার নেতারা ঢুকে গেছেন এই গাড়িটিতে করেই এবং আরও সাথে আমরা অন্য গাড়ি দেখতে পাচ্ছি। সেখানে এনসিপির যেসব নেতারা তাদেরকে নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আর্মির এপিসিতে করে, তাদেরকে সেখানে গাড়িতে করে খুলনায় যেতে দেখা যাচ্ছে। সেখানে বৃষ্টি হচ্ছে, এর মাঝখানে অনেক লোকজনকে আমরা দেখছি যে তাদেরকে সেখানে রিসিভ করার জন্য হয়তো তারা সেখানে আছেন এবং নিরাপদে তারা সেখানে খুলনায় পৌঁছেছেন যতটুকু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোন গাড়িতে আসলে কে আছেন সেটি এখনো বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটি হচ্ছে সবশেষ খবর, খুলনার সবশেষ ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে এনসিপির নেতারা গোপালগঞ্জ থেকে যাদেরকে এপিসিতে করে সেনাবাহিনী নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। গোপালগঞ্জে তারা বেশ কিছুটা সময় সেখানে অবরুদ্ধ ছিলেন এবং সেখান থেকে সরিয়ে নেওয়ার পরে আমরা শুনতে পাচ্ছিলাম যে বাগেরহাট বা খুলনার দিকে তারা যাবেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এইমাত্র খুব সম্ভবত তারা খুলনা পৌঁছেছেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হতে পারবো যে কোন গাড়ি থেকে কোন নেতা বেরোচ্ছেন। এখন দেখছি যে পর্দায় আবৃত করে রেখেছে, হয়তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার সহকর্মী নাজরিন আসিদোরাও বলছিলেন যে এপিসি করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেন, সেটা বিকেল প্রায় 5টা নাগাদ বলে আমরা নিশ্চিত হতে পেরেছিলাম। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি একটা গাড়ি বহরে করে মাত্র খুলনায় প্রবেশ করেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং গাড়ি থেকে কোন কোন কেন্দ্রীয় নেতা বের হয়ে আসেন সেটাই এখন দেখার বিষয়। আমরা হয়তো সেটা কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হতে পারবো।
এবং এর আগে আসলে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটি সারা দিন ধরেই দর্শক আপনারা চ্যানেল 24 এর পর্দায় দেখতে পেয়েছেন, দেখেছেন যে সেখানে আসলে সমাবেশ শুরু হওয়ার পরে যে ধরনের সংঘর্ষের বা হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছে তাদের মতো করে সেই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার। সবশেষ তাদেরকে বিকেলের দিকে এপিসিতে করে সেখান থেকে যখন সরিয়ে আনা হচ্ছিল তখন অনেক কেন্দ্রীয় নেতাই কিন্তু সেই এপিসিতে উঠবেন কি উঠবেন না সেটি নিয়ে কিছুটা দ্বিধান্বিত ছিলেন এবং তারা চাচ্ছিলেন না সেখান থেকে সেইভাবে গোপালগঞ্জ ত্যাগ করতে, কিন্তু তাদেরকে নিরাপত্তার খাতিরে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এবং তারপরে আমাদের কাছে তথ্য ছিল যে তারা সেখান থেকে বাগেরহাট বা খুলনার দিকে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি সবশেষ ছবি, একদম এখনকার সবশেষ ছবি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানেও বৃষ্টি হচ্ছে, ঢাকায়ও আজ বৃষ্টি হচ্ছে এবং এই গাড়ি বহরের পুরো যাত্রায় এখন পর্যন্ত আমরা কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার খবর পাইনি। অর্থাৎ গোপালগঞ্জ থেকে নিরাপদে বলা চলে যে তারা খুলনায় প্রবেশ করেছেন। এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো নিশ্চিত হতে পারবো আমরা যে কোন কোন নেতাকর্মী এই গাড়ি বহরে রয়েছেন এবং তারা খুলনায় প্রবেশ করলেন। আমরা এর আগে দেখেছি যে এপিসিতে কেন্দ্রীয় নেতা যেমন আখতার হোসেনকে আমরা দেখেছি সার্জিস আলমকে, হাসনাত আবদুল্লাহকে এপিসিতে প্রবেশ করতে দেখেছি। এই সাথে সাথে পুরো গাড়ি বহরই যেহেতু এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সবাইকে একসাথে খুলনায় নিয়ে আসা সম্ভব হয়েছে কিনা সেটা নিশ্চয়ই আমাদের সহকর্মী বা সূত্র নিশ্চিত করবেন। এর আগে আমাদের সহকর্মী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গাড়ির সামনে বসা একজন কর্মী, তিনি হয়তো কিছুটা আহত হয়েছেন, এরকম হয়তো সেই ব্যাপারেও আরো নিশ্চিত তথ্য পাওয়া যাবে যে তাদের কার কার হয়তো চিকিৎসা লাগবেন কিনা। কেননা আপনারা জানেন যে তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটেছে। সেই হামলায় এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন কিনা সেই তথ্য হয়তো আমরা নিশ্চিত করতে পারবো। তবে সর্বশেষ তথ্য বলছিল যে গোপালগঞ্জ জেলা জেনারেল হাসপাতাল নিশ্চিত করেছিল যে চারজন এখন পর্যন্ত নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ দেহ নিয়ে যেতে দেখেছে, সেটা আমাদের সহকর্মীরা যেমন বলেছেন, তাতে করে আসলে আহত থেকে নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা সেটা হয়তো সময় বলে দিবে। এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং আমরা জানি যে কারফিউ জারি করা হবে আজ রাত 8টা থেকে কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ থাকবে এবং এটা খুলনা সার্কিট হাউসের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা খুলনা সার্কিট হাউসে গিয়ে পৌঁছেছেন এবং এনসিপির অনেক কেন্দ্রীয় নেতা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও অভিযোগ করেছেন। তারা বলেছেন যে সেখানে হামলা শুরু হওয়ার পরে বেশ তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেটি নিয়ে তাদের মনে প্রশ্ন আছে, তাদের মনে অভিযোগ আছে এবং তারা সেটি জানিয়েছেন। হয়তো যখন তারা এরপরে আবার সাংবাদিকদের সাথে কথা বলবেন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। একটা ব্যাপার খেয়াল করবেন দোলা, 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন, তারপরও সেটা ভঙ্গ করে আমরা দীর্ঘ সময় লক্ষ্য করেছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের একটা মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করেছি এবং তারা সেই 144 ধারা ভঙ্গ করেই একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল এবং সেখানে এক ধরনের রণক্ষেত্র। তবে পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়ে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে কিছু কিছু পয়েন্টে বা কিছু কিছু এলাকায় স্থানীয়রা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে তারা বাসা থেকে বেরিয়ে এসে বোঝার চেষ্টা করছেন যে এই মুহূর্তে পরিস্থিতি কি, যদিও তারা একই সাথে উৎসুক এবং একই সাথে উদ্বিগ্ন যে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে। তবে বেরিয়ে এসে কিছু মানুষ তারা দেখার চেষ্টা করছেন এবং তাদের ব্যক্তিগত ক্যামেরায় বা মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করছেন যে সারা দিনে কি অবস্থাটা গেছে এই এলাকার উপর দিয়ে। এবং আমার মনে হয় খুলনা সার্কিট হাউসেও রাশিদ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। কাজে এনসিপির নেতৃবৃন্দ যদি কথা বলার মতো শারীরিক এবং মানসিক পরিস্থিতি তাদের থেকে থাকে তাহলে হয়তো তারা কথা বলবেন এবং আমরা আসলে জানতে পারবো তাদের কাছ থেকে। নিশ্চয়ই। দর্শক, প্রথমে আপনাদের গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ সেখানকার সবশেষ
পরিস্থিতি জানিয়েছেন। এরপর আমরা খুলনা সার্কিট হাউস, যেখানে এনসিপির নেতাকর্মীরা এইমাত্র গিয়ে পৌঁছেছেন। আপনারা জানেন যে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে সেখানে নেওয়া হয়েছে এবং তারা খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন। সেখানকার সবশেষ ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেখানে আমরা দেখেছি যে সাংবাদিকরাও এর মধ্যে যুক্ত গিয়েছেন সেখানে, এবং যখন হয়তো এনসিপির নেতারা তারা কথা বলার মতো মানসিক এবং শারীরিক অবস্থায় আসবেন, তখন হয়তো তারা সাংবাদিকদেরকে ব্রিফ করবেন এবং জানা মাত্র আপনাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। এখন পরের খবরে যাচ্ছি। আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জ যে জেলা, সেখানে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি সকাল থেকেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ প্রতিহতের চেষ্টা করছে। সেই বাধার কথা আমরা দেখেছি, তবে এরকম বাধা উপেক্ষা করেই কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গোপালগঞ্জের মুজিববাদের কবর রচনার ঘোষণাও দেন এই দলটির নেতারা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির পূর্ব নির্ধারিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পৌর পার্কে প্রস্তুত ছিল সভামঞ্চ। হামলা উপেক্ষা করে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রথমবারের মতো আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেয় এনসিপি। গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। এনসিপির কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, হামলা চালিয়ে দমিয়ে রাখা যাবে না। বলেন, শেখ হাসিনা গোপালগঞ্জকে নিজের মনে করলে ভারতে না গিয়ে গোপালগঞ্জ আসতেন। যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, সে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। উনার মতো স্বার্থপর, উনি উনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। গোপালগঞ্জবাসীদের প্রতি এনসিপি নেতাদের আহ্বান, আওয়ামী লীগের কথা শুনে জীবন বিপন্ন না করার। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোনো বৈষম্য আমরা করতে দিব না। নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপি নেতারা। তারাও আমাদের সাথে থাকবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। আজ বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ প্রদক্ষিণ করে গোটা ক্যাম্পাস এলাকা। বিক্ষোভ মিছিল বের করা হয় বন্দনগরী চট্টগ্রামেও, সেখানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা দাবি জানিয়েছেন হামলাকারীরা যেন দ্রুত গ্রেপ্তারের আওতায় আসে। এ সময় ঢাকা এবং খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে আটকে যায় যানবাহন, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নওগাঁ শহরের কাজীর মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এছাড়া সিলেট, যশোর, নারায়ণগঞ্জ এবং নোয়াখালীতে একই দাবিতে কর্মসূচি পালন করেছেন এনসিপি নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করছেন এনসিপির নেতাকর্মীরা। টিএসসি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, জানাবেন যে এই যে ব্লকেট কর্মসূচির জন্য কখন নাগাদ এরা সবাই জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে সেখানে কি চলছে? মাহবুব, ছাত্র দলের পূর্ব ঘোষিত কর্মসূচি এটি। কক্সবাজারে যে বিএনপি নেতা নিহত হয়েছেন
এবং সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, ঠিক সেটির প্রতিবাদে ছাত্রদল আজকে সন্ধ্যা 7টায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক মিলনায়তন তথা টিএসসি থেকে যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল, যে মশাল মিছিল করার কথা ছিল, সেটির জমায়েত এখন এখানে হতে শুরু করেছে এবং সেই জমায়েতকে ঘিরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই টিএসসির সামনে জড়ো হতে শুরু করেছে। অর্থাৎ আজকের যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, এনসিপির পদযাত্রায় যে গোপালগঞ্জের যে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যে হামলা করেছে সেটিরও তারা প্রতিবাদ এখান থেকে জানাবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজকের যে প্রতিবাদ সেটি বিশেষ করে সারা দেশে যে বিগত কয়েক মাস ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আবার ল অ্যান্ড অর্ডার ব্যাক করতে পারেনি এবং যাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা, হত্যা এবং ধর্ষণ সহ অন্যান্য যে নেতিবাচক কর্মকাণ্ড ঘটেছে, সেই সব কর্মকাণ্ডের তারা এখান থেকে সমালোচনা করবেন এবং সেই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা আজকের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে এবং এটি আর একটু পরেই শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এখানে নেতাকর্মীদের ভিড় তেমন না থাকলেও এখন কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সময় যত গড়াচ্ছে এখানে নেতাকর্মীদের তত কিন্তু আনাগোনা বাড়ছে এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখানে ছাত্রদলের যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু শুরু হবে এবং গোপালগঞ্জের ঘটনার সেটিরও কিন্তু এখান থেকে প্রতিবাদ করা হবে এবং এখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন রকম বক্তব্য দিবেন ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্য করে। রাশেদ। ধন্যবাদ মাহবুবকে। রাশেদ, আপনি শুনছিলেন যে আমরা কিন্তু বলেছিলাম যে এনসিপির ব্লকেট কর্মসূচি, দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এনসিপির ব্লকেট কর্মসূচি, কিন্তু মাহবুব আমাদেরকে যেমনটি জানালেন যে এটি ছাত্র দলের পূর্ব ঘোষিত কর্মসূচি, যেটি আগে থেকেই সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেখান থেকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানাবেন এবং অন্যান্য আরো অনেক ইস্যু যেটি তারা আগে থেকে বিশেষ করে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাও তাদের অন্যতম একটা কারণ এবং সেটা পূর্ব ঘোষিত কর্মসূচিতে বলে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান নিশ্চিত করলেন। ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল মাহবুবুর রহমান। পরের খবরে যাচ্ছি। গোপালগঞ্জে তরুণদের কর্মসূচিতে সহিংসতা অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে যে শান্তিপূর্ণ সমাবেশে হামলা মৌলিক অধিকারের লঙ্ঘন। বিবৃতিতে উল্লেখ করা হয় যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে এবং যারা এই কাজ করেছে তাদের কেউই রেহাই পাবে না। অপরাধীদের চিহ্নিত করে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া দেশে সহিংসতার কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ন্যায় বিচার জয়লাভ করবে বলেও জানানো হয় বিবৃতিতে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, আওয়ামী দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। গোপালগঞ্জের ঘটনায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এনসিপির সভা সমাবেশ তাদের রাজনৈতিক অধিকার, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হামলার নিন্দা জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও। তিনি বলেছেন, হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দায়ী। নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলনও। একটা মিছিল আসছে, তাকে প্রোটেকশনই যদি দিতে না পারে পুলিশ, তো পুলিশ করবে কি? গোপালগঞ্জে এই যে হামলা করে ভাঙচুর যাই হলো, আমি মনে করি পুলিশ তৎপর হলে এটা ঠিকই বন্ধ করা যেত, কিন্তু পুলিশ তৎপরই নয়, অথবা পুলিশ সজাগ নয়, পুলিশ যা হচ্ছে ওকে আমার কি করার আছে। হ্যাঁ, কোনো দল কোনো প্রোগ্রাম থ্রো করতে পারে, কর্মসূচি দিতে পারে, পালন করতে পারে, এই অধিকার তো আছে। এখানে অযথা সংঘাত সৃষ্টি করা এটা তো ভালো হয় না। এর দ্বারা কী হবে? মামলা মোকদ্দমা হবে, অনেক ভালো মানুষ হয়রানির শিকার হবে, এটা দরকার ছিল না।